আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। আজকের দিনের মধ্যে ইরান যদি সমঝোতা না করে এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে আগামী মঙ্গলবার থেকেই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন ধরনের বিদ্যুৎ উৎপাদনের সেক্টর এবং ব্রিজগুলো উড়িয়ে দেবে হুমকি দিয়েছে। ঠিক এমতো অবস্থায় পাল্টা জবাবের অংশ হিসাবে ইরান তার 94তম যে মিসাইলের হামলার ওয়েব রয়েছে, সেটা সরাসরি শুরু করেছে ইসরায়েলের ভেতর। দেখুন, পুরো ইসরায়েল ইরানের হামলায় যেন নড়ে চড়ে বসেছে, কেঁপে উঠেছে ইসরায়েল। যেমনটা জানা যাচ্ছে, ইসরায়েল পুরো মধ্য ইসরায়েল থেকে শুরু করে হাইফার দিকে সব থেকে গুরুত্বপূর্ণ বেশি হামলা করেছে। ইসরায়েলের সরকার স্বীকার করেছে যে ইরানের একটি মিসাইল সরাসরি হাইফার একটি ভবনে, পাঁচতলা ভবনে গিয়ে আঘাত করার কারণে সেই ভবনটি সম্পূর্ণভাবে ধসে পড়েছে এবং বর্তমানে সেই ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়ে রয়েছেন ইসরায়েলের অনেক নাগরিক। তাদের উদ্ধার করার চেষ্টা করছে ইসরায়েলের ফায়ার সার্ভিস। তবে এক্ষেত্রে তারা অন্তত 10 থেকে 12 জন আহত হয়েছেন, এমন খবর কিন্তু নিশ্চিত করেছেন। এছাড়াও হামলার যে তীব্রতা, সেটা একেবারে সরাসরি ইসরায়েলের যে মধ্যাঞ্চল রয়েছে তেল আবিব এবং এর আশেপাশেও খবর পাওয়া গেছে। দেখুন, হামলার গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটি ইসরায়েলের যে বেন গুরিয়ন বিমানবন্দর রয়েছে তা থেকেও পাওয়া যাচ্ছে। বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েকটি পক্ষ হামলা চালিয়েছেন এমনটা জানা যাচ্ছে, যেটা ইয়েমেন থেকেও হতে পারে, ইরানের পক্ষ থেকেও হতে পারে। যাই হোক, এই হামলায় বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতর ড্রোন হিট করেছে এবং সেখানে রাসায়নিক পদার্থের যে সতর্কতা রয়েছে সেটা জারি করে সেখানকার কর্মীদের সরানো হয়েছে। ইসরায়েলের দেওয়া তথ্য অনুসারে বেন গুরিয়ন বিমানবন্দরের ভেতর একটি প্যাকেটের ভেতর রাসায়নিক কিছু পদার্থ পাওয়া গেছে, যেখানে হামলার পর ধোঁয়া উড়ানোর ঘটনা ঘটেছে, তারপরে কিন্তু সেটা খালি করা হয়। এবং কি ধরনের রাসায়নিক ছিল বিমানবন্দরের ভেতর, বিশেষ করে বেসামরিক বিমানবন্দরের ভেতর, তার তথ্য ইসরায়েল দেয়নি। তবে এই ক্ষেত্রে অনেকে কিন্তু আশঙ্কা করছেন যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই ইসরায়েলের ভেতর জরুরি সামরিক পণ্যের সরবরাহের যে ব্যবস্থা রয়েছে, সেটা কিন্তু হতে পারে এই বেসামরিক বিমানবন্দর দিয়েই ইসরায়েল বর্তমানে করছে। ইসরায়েলের যতগুলো সামরিক ঘাঁটি ছিল, মোটামুটি সকল সামরিক ঘাঁটি ইরান আক্রমণ করেছে। রানওয়ে এবং অবকাঠামোগত সেখানে ক্ষতি সাধন হয়েছে। মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর অবস্থাও ভালো নয়। এমতো অবস্থায় বেন গুরিয়ন বিমানবন্দরকে ব্যবহার করা একটা গোপনীয়তার আড়ালের মতো আর কি। দেখুন, ইরান এবং ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই যুদ্ধের একেবারে শুরুর দিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের রিপোর্টে দাবি করেছিল ইরানের কাছে 2500-র মতো মিসাইল থাকতে পারে। তবে যুদ্ধক্ষেত্রে অলরেডি কিন্তু বিপুল পরিমাণের মিসাইল ইরান ব্যবহার করে ফেলেছে এবং হামলার তীব্রতা আরও বাড়ছে। নতুন করে আরও শক্তিশালী মিসাইলগুলো প্রকাশ্যে আসছে। এমতো অবস্থায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র স্বীকার করে নিয়েছে যে ইরানের মিসাইল সক্ষমতার যে প্রকৃত তথ্য রয়েছে, তারা কিন্তু এখনো পরিষ্কারভাবে জানেন না। এই পরিমাণটা আসলে কত এবং কবে নাগাদ শেষ হতে পারে, বা নতুন করে উৎপাদন ব্যবস্থায় কি পরিমাণ যুক্ত হচ্ছে, এই বিষয়ে তাদের কাছে তথ্য নেই। নতুন করে তারা তাদের হামলার যে ব্যর্থতার আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটাও উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের দফায় দফায় বিমান হামলার পরও মাটির নিচে থাকা ক্ষেপণাস্ত্র বাংকার এবং উৎক্ষেপণ কেন্দ্র সাইলো কয়েক ঘন্টার মধ্যেই সচল করে তুলছে ইরান। ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভস্থ এই সকল স্থাপনা দ্রুত পুনরায় ব্যবহারযোগ্য করার ক্ষেত্রে ইরানের এই অভাবনীয় সক্ষমতার কথা মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়নে উঠে এসেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য ওয়াশিংটন নির্ধারণ করেছিল, তা কতটা অর্জিত হয়েছে সেই বিষয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার মধ্যেই সন্দেহ দেখা দিচ্ছে। একজন জ্যেষ্ঠ পশ্চিমা কর্মকর্তার মতে ইরান বর্তমানে প্রতিদিন গড়ে 15 থেকে 30টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 50 থেকে 100টি যে আত্মঘাতী ড্রোন রয়েছে তা নিক্ষেপ করছে। বর্তমান যুদ্ধটি যদি দীর্ঘ
দীর্ঘস্থায়ী হয় এবং যুদ্ধ শেষ হওয়ার পরও আঞ্চলিক যে নিজের শক্তি এবং আধিপত্য সেটা বজায় রাখার কৌশল হিসাবেই বর্তমানে ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের যে উৎক্ষেপণ সক্ষমতা সেটা সংরক্ষণ করছে ইরান। দেখুন, যুদ্ধের একেবারে শুরুর দিকে ইসরায়েল দাবি করেছিল যে ইরানের কাছে বর্তমানে 420 থেকে 450টি মিসাইল উৎক্ষেপণের যে লঞ্চিং সিস্টেম রয়েছে তা ছিল। গত এক মাসের যুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই ইরানের মিসাইল লঞ্চিং যে সকল সিস্টেম রয়েছে তার উপর প্রচণ্ড আক্রমণ করেছে। তারপরও ইরানের এই মিসাইল এখনও লঞ্চিংয়ের সক্ষমতা নজিরবিহীনভাবেই ইঙ্গিত দেয় যে সক্ষমতার 50%-এর বেশি এখনও কিন্তু ইরানের রয়ে গেছে, যেটা ইসরায়েলের নিজস্ব সূত্রই নিশ্চিত করছে। এই ক্ষেত্রে ইরান এই বড় সফলতা এখনও ধরে রাখার পেছনে মূল কারণ হলো এই সকল লঞ্চিং সিস্টেমের যে কপি রয়েছে বা কাঠের তৈরি একই ধরনের যে আবয় নকল লঞ্চিং সিস্টেম রয়েছে। ইরান এই ধরনের লঞ্চিং সিস্টেম তৈরি করেছে শত শত এবং যুদ্ধক্ষেত্রে সেগুলোকে রেডি টু ফায়ার অবস্থায় করে রেখেছে। এখন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো যখন আক্রমণ করতে আসে তখন কোনগুলো আসলে নকল লঞ্চার আর কোনগুলো আসল সেগুলো সহজে শনাক্ত করা যায় না, যার জন্য বহু এই ধরনের নকল লঞ্চারের উপর বোমা বর্ষণ করে সেগুলোকে নিবৃত্ত করা হয়েছে বলে কাউন্টিং করেছিল যুক্তরাষ্ট্র। তবে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য হতাশার বিষয় হলো যে সেগুলো তো ধ্বংসই হয়নি, উল্টো ইরানের এই কৌশল ইরানকে আরও শক্তিশালীভাবে একসঙ্গে আরও মিসাইল উৎক্ষেপণের যে সক্ষমতা তার প্ল্যাটফর্ম কিন্তু এখনও তৈরি করে দিচ্ছে। যে উদ্দেশ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল তাদের উচ্চবিলাসী সেই কাঙ্ক্ষিত লক্ষ্য তারা অর্জন করতে পারেনি, এমনটা তাদের গোয়েন্দা সংস্থায় কিন্তু নিশ্চিত করছে। নতুন করে ডোনাল্ড ট্রাম্প তাদের বহরে থাকা যে পঞ্চম প্রজন্মের ক্রুজ মিসাইল রয়েছে জাসেম আর তার সকল একেবারে মজুদ ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন ইরানের বিরুদ্ধে। ঠিক এমতো অবস্থায় প্রশ্ন উঠছে যে এই সর্বশক্তি ব্যবহার করেও কি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটা অর্জন করতে পারবে? দেখুন, এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তার দ্বিতীয় যে প্ল্যান রয়েছে প্ল্যান বি সেটা বাস্তবায়নও শুরু করে দিয়েছে। দেখুন, একদিকে তীব্র হামলার নির্দেশ, অপরদিকে দীর্ঘকালীন যুদ্ধে যুক্তরাষ্ট্র কতটুকু টিকতে পারবে তার সমীকরণও কিন্তু এই জায়গায় আসছে। দেখুন, সার্বিক পরিস্থিতি যখন এমন একটি অস্থিতিশীল জায়গায়, ঠিক এমতো অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে ৪৫ দিন যাবৎ মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা করছে। যদিও বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই দেশই কোনো সত্যতা স্বীকার করেনি, তবে বিভিন্ন অন্যান্য মাধ্যম যেমন যে সকল দেশ মধ্যস্থতা করছে তাদের অধীনে কিন্তু এই আলোচনাটা হচ্ছে যে ৪৫ দিনের যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে কার্যকর করা, যাতে জরুরি পরিস্থিতিতে যেই সকল পণ্য রয়েছে, যেই সকল লজিস্টিক সাপোর্ট রয়েছে বা স্বাভাবিক যেই সকল কর্মকাণ্ড রয়েছে এই ৪৫ দিন করা যায়। এবং এই ৪৫ দিনের যুদ্ধবিরতির মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি কি করে করা যায় সেই বিষয়ে একটা দিক নির্দেশনা বা খসড়া চুক্তির যে চূড়ান্ত কাঠামো সেটা তৈরি করা যায়। দেখুন, ইরান একেবারে প্রথম থেকেই যুদ্ধবিরতি সাময়িক সময়ের জন্য এর উপর তারা গুরুত্ব দেয়নি। তারা বলেছে স্থায়ীভাবে সমাধান। এক্ষেত্রে তাদের কিছু শর্ত ছিল, যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটি থাকতে পারবে না বা ইরানের ক্ষতিপূরণ দিতে হবে, এই বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। দেখুন, এই সকল বিষয়কে কেন্দ্র করে ইরান কোনো ধরনের ছাড় দেওয়ার ইঙ্গিত এখন পর্যন্ত দেয়নি। দেখার বিষয়ে যে এই ৪৫ দিনের যে যুদ্ধবিরতির আলোচনা চলছে সেটা কি যুদ্ধবিরতির চুক্তিতে রূপান্তরিত হতে পারে নাকি যুদ্ধের মাত্রা আরও বাড়ে। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।